স্ত্রীর আয়কর নথিতে লন্ডনে থাকা সম্পদের তথ্য গোপন করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। কমিশনে দেয়া হলফনামায় লন্ডনের স্ত্রীর পৌনে ২ লাখ পাউন্ডের ফ্ল্যাট থাকার কথা উল্লেখ করেছেন তিনি, কিন্তু দেখাননি দেশের আয়কর নথিতে। এছাড়া লন্ডনে আইন পেশায় নিয়োজিত থাকলেও সেই আয়ও দেখাননি সোনিয়া জামান খান। শুধু তাই নয়, নিজের নামে কোম্পানি থাকার কথাও গোপন করেছেন নওশাদ জমির। রুহুল আমিনের রিপোর্ট। সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে লড়ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। হলফনামায় তিনি উল্লেখ করেছেন স্ত্রী ব্যারিস্টার সোনিয়া জামান খানের লন্ডনে ১,৭৭,০০০ পাউন্ডের ফ্ল্যাটের কথা। এটি কেনা হয় ২০০৪ সালে, আর টাকায় যা প্রায় ৩ কোটি। তার স্ত্রী যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করলেও দেননি আয়ের কোনো তথ্য। হলফনামার এসব তথ্য যাচাই করেছে ৭১। এজন্য নথি সংগ্রহ করা হয় নির্বাচন কমিশন সহ ২টি সরকারি দপ্তর থেকে, যাতে ধরা পড়েছে ব্যাপক গরমিল। ২০২৫-২৬ করবর্ষে রেসিডেন্ট হিসেবে রিটার্ন জমা দিয়েছেন ব্যারিস্টার সোনিয়া। তাতে লন্ডনের ফ্ল্যাটের কোনো উল্লেখ নেই বিদেশে আয়ের কোনো তথ্য। তবে সেই ফ্ল্যাটের বিস্তারিত উদ্ধার করেছে ৭১। অনুসন্ধানে জানা যায় ৭৩২ বর্গফুটের ফ্ল্যাটটি টাওয়ার হ্যামলেটসের এভারফিল্ড এলাকায় অবস্থিত, যার বর্তমান বাজার মূল্য ৪,১৮,০০০ পাউন্ড, টাকায় প্রায় ৭ কোটি। একটি কোম্পানির নিবন্ধনও আছে এই ঠিকানায়। এ বিষয়ে ব্যারিস্টার সোনিয়ার বক্তব্য জানতে ধানমন্ডির চেম্বারে গিয়ে দেখা মেলেনি। সুপ্রিম কোর্টের চেম্বারে হাজির হলে সটকে পড়েন তিনি। অনুসন্ধান বলছে সোনিয়া জামান খান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দেশটিতে জেন্স লেজিস লিমিটেড নামে একটি চেম্বারও আছে তার। অ্যাবার্ট রোড লন্ডনের ঠিকানায় কোম্পানিটি নিবন্ধন পায় গত মে মাসে। এর আগে আরেকটি কোম্পানির পরিচালক ছিলেন ব্যারিস্টার সোনিয়া। কনসালটেন্ট ফর দ্য থার্ড সেক্টর লিমিটেড নামের ওই কোম্পানিটি এখন বন্ধ। আয়কর নথিতে সোনিয়া জামান দেখিয়েছেন পারিবারিক সূত্রে পাওয়া উত্তরার ৪,৭৩০ বর্গফুটের ফ্ল্যাট, যার দাম উল্লেখ নেই। দেশে ও দেশের বাইরে মোট সম্পদ দেখানো মাত্র ১৫,৩৪,০০০ টাকা। ব্যারিস্টার সোনিয়া গত বছর আয় দেখান মাত্র ৪,৮০,০০০। আপনার সব ইনকাম, যেটাকে ওয়ার্ল্ড ইনকাম বলে, আপনার পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার যত ইনকাম আপনি দেশে আনেন বা না আনেন, আপনার এগুলো ডিক্লেয়ার করতে হবে ট্যাক্স পারপাসে। ডাবল ট্যাক্সেশনের ব্যাপার একটা আছে, যে আপনি এক দেশে ট্যাক্স দিলে আর এক দেশে ওইটা রিবেট পাওয়া যায়, যদি গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের একটা ডাবল ট্যাক্সেশন ট্রিটি থাকে। নিয়ম হচ্ছে পুরো ইনকামটাকে ডিক্লেয়ার করা এবং সেই অনুযায়ী ট্যাক্স যেখানকার লায়াবিলিটি যতটুকু পে করা। করদাতার উচিত যে আমার দেশে বা বিদেশে যত সম্পত্তি আছে সেই জিনিসগুলো যেন আমার আয়কর রিটার্নে প্রদর্শিত হয়। তো এটাও আপনি দেখেছেন, আপনি যেভাবে বলছেন যে হয়তো কেউ দেখাচ্ছে, আবার অধিকাংশ লোক হয়তো দেখাচ্ছে না। তো যদি না দেখায়, তাহলে আমাদের আয়কর আইনের এই বিধানটা আছে যে যত টাকা সম্পত্তি উনি দেখাননি, এই সম্পত্তির যে বাজার মূল্য সে বাজার মূল্য পর্যন্ত জরিমানা সরকার করতে পারে, মানে আয়কর অফিস করতে পারে। এবং আয়কর অফিসকে সে ধরনের অ্যাক্সেসিবিলিটিগুলো দেওয়া আছে, তারা চাইলে বিদেশে গিয়েও হয়তো এই সম্পত্তিগুলো উদ্ঘাটন করতে পারে। লন্ডনে নওশাদ জমিরের নামেও দুটো প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে ৭১। যেমন ২০০৯ সালে নিবন্ধন পাওয়া জমির কনসাল্টিং লিমিটেড এখন বন্ধ, তবে কনসালট্যান্ট বিয়ন্ড বর্ডার্স এখনও চালু। ২০১৯ সালে স্ত্রী ব্যারিস্টার সোনিয়ার লন্ডনের ফ্ল্যাটের ঠিকানায় কোম্পানিটির নিবন্ধন নেন নওশাদ জমির, কিন্তু বিদেশে কোম্পানি ও আয় থাকার কোনো তথ্য তার নির্বাচনী হলফনামায় নেই। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি নওশাদ জমির। রুহুল আমিন, ৭১, ঢাকা। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তিতে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকরা। তাদের মতে এলডিসি উত্তরণের আগেই প্রতিযোগিতার চাপ বাড়ল, আর এই সুযোগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রতিযোগী দেশগুলোর। এমন অবস্থায় চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ে চালকের আসনে থাকা তৈরি পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ, যেখান থেকে আসছে মোট আয়ের অর্ধেকের বেশি, প্রায় $২১ বিলিয়ন। মূলত শুল্কমুক্ত সুবিধা ঘিরে বাজারটিতে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। কিন্তু সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হল বাংলাদেশ।
ইউরোস্ট্যাটের তথ্য মতে গেল 5 বছরে ইউরোপে প্রায় $5 বিলিয়ন পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধায়। এই সময়ে বাজারটিতে ধারাবাহিকভাবে রপ্তানি বেড়েছে ভারতেরও, তবে তা 2 অঙ্কের শুল্ক বোঝা নিয়ে। নতুন চুক্তিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করায় দেশটির রপ্তানি আরও বৃদ্ধির পথ তৈরি হলো। শুধু তাই নয়, ভিয়েতনামও এগোচ্ছে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। ফলে উদ্যোক্তারা বলছেন এলডিসির আগেই ইউরোপে বাড়ল প্রতিযোগিতার চাপ। পোর্ট কস্ট থেকে আরম্ভ করে আমার ব্যাংক ইন্টারেস্ট, আমার সাবসিডিজে কমায় দেওয়া এবং স্যালারি ইনক্রিজ হওয়া সব কিছু মিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু প্রাইস কমাইতে পারছে না। সো বাট ওরা কিন্তু ওদের প্রাইস কমায় কিন্তু মার্কেট শেয়ারটা বেড়ে নিচ্ছে। এখন ইন্ডিয়া ইজ ডেসপারেট। জিএসপি শেষ হয়ে যাচ্ছে, আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতেছি। বর্তমানে যে প্রাইস গ্যাপে আমরা কম্পিট করি ভারতের সাথে, তার সাথে 24% মতো কিন্তু একটা প্রাইস ডিফারেন্স হয়ে যাবে, যেটা করে আসলে আমাদের পক্ষে টিকা কোনো মতেই সম্ভব না। সেখানে ভারত যতদিন পর্যন্ত সক্ষমতা বাড়াতে না পারবে সেই পর্যন্ত আমরা অর্ডার পাবো। যখন তারা সক্ষমতা অর্জন করে ফেলবে তখন আসলে আমরা আর অর্ডার পাবো না বললেই চলে। এলডিসি ঘিরে যখন ইউরোপে শুল্ক সুবিধা ফুরিয়ে এসেছে বাংলাদেশের, তখনই সুবিধা নিল বড় 2 প্রতিদ্বন্দ্বী ভারত ভিয়েতনাম। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতে একযোগে কাজ করতে হবে সরকার ও উদ্যোক্তাদের। প্রোডাকশন কস্ট আমাদেরকে কমাতে হবে, ট্রেড কস্ট আমাদের কমাতে হবে, তাহলে আমরা আগামীতে সমতুল্য হতে পারবো এবং কম্পিট করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নের যে এক গাদা সব 60% এক্সপোর্ট, ওইখানে আমাদের নতুন নতুন বাজারও বের করতে হবে। সো ডাইভার্সিফিকেশন, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন করতে হবে এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, এখানে এনার্জি এনশিওর করতে হবে উইথ এ রিজনেবল প্রাইস। বাংলাদেশকেও কিন্তু এখন এফটিএ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু এখন ইটস এ হাই টাইম টু নেগোশিয়েট। বর্তমানে ইউরোপে প্রায় 4 ভাগের 1 ভাগ পোশাক যাচ্ছে বাংলাদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা। কৃষি ঋণ মওকুফের একটি রাজনৈতিক বক্তৃতার পর হঠাৎ করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ও গ্রামীণ ঋণের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গেল বৃহস্পতিবার ইমেলে পাঠানো চিঠিতে নির্দেশনা দেওয়া হয় 2রা ফেব্রুয়ারি বেলা 12টার মধ্যে 2025 ডিসেম্বর পর্যন্ত থাকা এ সংক্রান্ত আপডেট জানিয়ে তৈরি হয়েছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের উল্লেখযোগ্য একটা অংশ কৃষি খাতে। কয়েক মাস আগে কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত নীতিমালা পরিবর্তন করায় খেলাপির পরিমাণ বাড়ে ব্যাপক হারে। তবে সম্প্রতি একটি রাজনৈতিক বক্তব্য ঘিরে এ সংক্রান্ত কার্যক্রমে ভিন্ন এক পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা, যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক ইমেলে সব বাণিজ্যিক ব্যাংকে আগামী 2 ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত থাকা 10,000 টাকার সব কৃষি ও গ্রামীণ ঋণের তথ্য পাঠাতে বলা হয়েছে। কৃষিঋণ বিভাগের একজন অতিরিক্ত পরিচালকের স্বাক্ষরে পাঠানো বার্তায় পরিচালনা পর্ষদের একজন সদস্যের আগ্রহের কথাও উল্লেখ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্ষদের সদস্যর চাহিদার প্রেক্ষিতে 30 ডিসেম্বর ভিত্তিক 2025 ভিত্তিক 10,000 টাকার মূলধনের বিপরীতে যে সর্বশেষ বকেয়া কৃষি ঋণের স্থিতি সেগুলো সরবরাহ করার জন্য পরামর্শ দেওয়া হয়। হয়তোবা এমন হতে পারে যে পরবর্তীতে যদি নির্বাচন হয়, যে সরকার গঠিত হবে, সম্ভাব্য যারা দল সরকার গঠন করবে তাদের মধ্যে কৃষি ঋণ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন কেন্দ্রীয় ব্যাংক যে কোনো সময় তথ্য চাইতে পারে, তবে নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে এমন নির্দেশনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে সরাসরি ঋণ মওকুফের চেয়ে কৃষিখাতে ভর্তুকি ও সহজ শর্তে ঋণ, বাজার ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন প্রান্তিক কৃষকদের জন্য বেশি কার্যকর হতে পারে। এমনি নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রচারের সময় তো তারা অনেক কিছু বলবে, এটা তো জানা কথা। তো এটার ভিত্তিতে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো, এখন আপনি তো এটার সাথে যোগসূত্র স্থাপন করতে পারবেন না। ওরা বলে আমরা জানতে চাইছি তোর সাথে, আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না যে এটা তো একটা রাজনৈতিক দলের প্রচারের সংখ্যা। হ্যাঁ, ওরা বলে আমরা জানতে চাইছি আপনি ওটার সাথে এটাকে লিঙ্ক করতেছেন কেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আব্দুল জাহির আনাস, 71,
ঢাকা। জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে $317 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 45% বেশি। এই আয় বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থ বছরে একই সময় এসেছে $218 কোটি 50 লাখ। এর আগে ডিসেম্বর মাসে দেশে 322 কোটি এবং নভেম্বরে $289 কোটি প্রবাসী আয় এসেছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $1944 কোটি, যা আগের বছরের তুলনায় প্রায় 22% বেশি। 2025-26 অর্থ বছরে একই সময় মোট প্রবাসী আয় এসেছিল $1596 কোটি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে 2 দফায় 8,515 টাকা কমল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরির জন্য ক্রেতাদের গুনতে হবে 2,51,184 টাকা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক তেজাবি স্বর্ণের দামের সাথে সমন্বয় করে এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,39,753 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি 2,05,519 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিন প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,432 টাকা। আজ থেকে কার্যকর নতুন এই দাম। বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম। গতকালের তুলনায় 9% কমে প্রতি আউন্সের দাম নেমেছে $4,400 ঘরে। ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেভিন ওয়ার্শকে মনোনীত করেন, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপের উদ্বেগ দেখা দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় বেড়েছে ডলারের মান। এরপর থেকে নেতিবাচক ধারা দেখা গেছে স্বর্ণের দামে। অন্যদিকে 1980 সালের পর সর্বোচ্চ পতন দেখা গেছে রূপার দামেও। প্রতি আউন্স রূপার দাম নেমেছে $75।